বাংলাদেশের অনেক তরুণ, বিশেষ করে যারা বেকার তরুণ রয়েছেন, তাদের স্বপ্নের দেশ ইউরোপ, অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে ইতালি। বাংলাদেশের কয়েকটি জেলা রয়েছে, যে জেলাগুলোর মানুষ সবচেয়ে বেশি ইউরোপের ইতালিতে বসবাস করেন। তাদের মধ্যে অন্যতম মাদারীপুর, শরীয়তপুর সহ এই যে বৃহত্তর যে ফরিদপুর অঞ্চলটি রয়েছে, সেই অঞ্চলের মানুষ। এবং তাদের টার্গেটই থাকে যে কোনো মূল্যে তারা ইউরোপে পাড়ি জমাবেন, বৈধ অথবা অবৈধ পথে। এবং অবৈধ পথেই কিন্তু বেশিরভাগ এই যে ইউরোপগামী যারা প্রত্যাশী রয়েছেন, অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাবেন, তারা অনেকেই অবৈধ পথেই শেষ পর্যন্ত বেছে নেয় এবং তাদের জীবনের ঝুঁকি নিয়েই তারা ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে। এবং অনেকেই সলিল সমাধি হয়, আবার কেউ আবার অপহরণকারীদের হাতে জিম্মি দশায় বছরের পর বছর আটকে থাকে এবং তাদের হাতে করুণ পরিণতি মৃত্যুবরণ করতে হয়। এমনই একটি চক্রকে শনাক্ত করেছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তারা বলছেন যে এই চক্রটি দেশে এবং লিবিয়ায় সমানভাবে তারা পারদর্শী বিভিন্ন রকমের গেম, অর্থাৎ যেটিকে বলা হচ্ছে এই যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি বা আশপাশের যে বিভিন্ন দেশে নিয়ে যাওয়া, সেই প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। এবং বাংলাদেশে রয়েছে তাদের একটি সিন্ডিকেট এবং লিবিয়াতে রয়েছে একটি সিন্ডিকেট। সেই সিন্ডিকেটটি যিনি নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ লিবিয়াতে, তার নাম শরীফ। লিবিয়ায় সবাই তাকে মাফিয়া শরীফ হিসেবেই পরিচিত, সবাই তাকে এই নামেই চিনে, যদিও তার বাড়ি কুমিল্লায়। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছিলাম, যে প্রতিবেদনটিতে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে কিভাবে বছরের পর বছর ধরে লিবিয়াতে গিয়ে মানুষ আশ্রয় নিচ্ছে, শুধুমাত্র ভূমধ্যসাগর পাড়ি দিবে এবং সেই ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পর স্বপ্নের দেশ ইতালি বা অন্যান্য যে আশপাশের দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে প্রবেশ করবে। এবং এই চক্রটি মূলত যেটি করে সেটি হচ্ছে তাদের বাংলাদেশি এক ধরনের দালাল রয়েছে। সেই দালালরা বিভিন্ন এলাকায়, বিশেষ করে ইউরোপে যেতে আগ্রহী এমন যারা রয়েছেন, তাদেরকে খুঁজে বের করেন এবং তাদেরকে যে টোপ ফেলা হয় সেটি হচ্ছে যে অল্প টাকায়, অর্থাৎ 5 থেকে 7 লাখ টাকায় তারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারবেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন, উচ্চ বেতন পাবেন এবং নানা রকমের সুযোগ সুবিধা তো রয়েছে। অর্থাৎ সেখানকার গ্রিন কার্ড পাওয়া, অর্থাৎ সিটিজেনশিপ পাওয়া থেকে শুরু করে অন্যান্য যে সুবিধা রয়েছে, পরিবার, আত্মীয় স্বজন সহ সবাইকে নিয়ে একসময় তিনি পাড়ি দিতে পারবেন। এই স্বপ্ন পূরণ করতে গিয়েই কিন্তু অবৈধ পথে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি রুট বা অর্থাৎ যেই পথ দিয়ে বিদেশ ভ্রমণ করছেন, বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছেন, সেই যে রুট যেটিকে বলা হয় সেটি আবিষ্কার করেছেন 8 থেকে 10টি। এর মধ্যে সবচেয়ে কমন যে রুট সেটি হচ্ছে ঢাকার যে বিমানবন্দর, অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে ট্যুরিস্ট ভিসায় নিয়ে যাওয়া হয় দুবাইতে। সেখানে কয়েকদিন থাকা হয় বিভিন্ন হোটেলে, সেখান থেকে বিভিন্ন সময় কখনো মিশর, কখনো মরক্কো এবং তারপরে নিয়ে যাওয়া হয় সেই লিবিয়াতে। লিবিয়ার কয়েকটি শহর রয়েছে, ত্রিপলি এবং বেনগাজি। বেনগাজিতেই মূলত প্রথমে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক অবস্থায় যেটি করা হয় যে একটি ভূমধ্যসাগর রয়েছে, সেই ভূমধ্যসাগর তাদেরকে পাড়ি দিতে নিয়ে যাওয়া হয়। সেটি 3 ধরনের নৌকা রয়েছে, একটি কাঠের নৌকা, একটি ফাইবারের নৌকা, আরেকটি বেলুনের নৌকা। এই নৌকায় চড়িয়ে, অর্থাৎ ধারণ ক্ষমতারও কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে পাড়ি দেওয়া হয় ভূমধ্যসাগর। এবং মাঝে মাঝেই কিন্তু সংবাদের শিরোনাম হয় ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়ে মৃত্যুবরণ করেছেন ইউরোপগামী বিদেশি যাত্রী, অর্থাৎ 20 থেকে 30 জন, কখনো 50 জন, কখনো 70 জন। আবার কোস্টগার্ড, অর্থাৎ সেখানকার যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সমুদ্রে যাদের নিরাপত্তার দায়িত্বে, সেই কোস্টগার্ড কিন্তু বিভিন্ন সময় উদ্ধার করে। আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু সেই সংবাদগুলো শিরোনামও হয়। এরকম ঘটনা আমরা দেখেছিলাম যে ত্রিপলিতে এবং বেনগাজিতে লিবিয়ার 26 বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছিল সেখানকার যারা অপহরণকারী রয়েছিল। যেটি বলছিলাম, অর্থাৎ বলার চেষ্টা করেছিলাম, এই যে অপহরণকারী চক্র, এই অপহরণকারী চক্র মূলত বাংলাদেশের অপহরণকারী চক্র, অর্থাৎ বিভিন্ন জেলার যারা একসময় এভাবেই অবৈধ পথে সেই ইতালি বা ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমানোর চেষ্টা করেছিলেন, তারা শেষ পর্যন্ত লিবিয়ার ত্রিপলি বা বেনগাজি যে শহর রয়েছে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। এবং তারা নিজেরা প্রথমে প্রতারিত হয়েছেন বা নিজেরা ভুক্তভোগী হয়েছেন, পরবর্তীতে নিজেরাই এরকম অপহরণকারী চক্রের সঙ্গে হাত মিলিয়ে এখন তারা মূলত নিয়ন্ত্রক হয়ে গেছেন। অর্থাৎ সেখানে তাদের বিভিন্ন টর্চার সেল রয়েছে। এই যে গেম বলা হচ্ছে, এই গেমটি মূলত সেটির একটি অংশ। অর্থাৎ
যাদেরকে কোস্ট গার্ড ফেরত পাঠায় ভূমধ্যসাগর থেকে, তাদেরকে সেখানকার মিলিশিয়া বাহিনীর কাছ থেকে এই বাংলাদেশি যে অপহরণকারী চক্র রয়েছে তারা টাকার বিনিময়ে কিনে নেন এবং পরবর্তীতে তাকে বিভিন্ন টর্চার সেল, এই টর্চার সেলের নামই মূলত গেম অর্থাৎ গেম হাউস বলা হয়, এই গেমে আটকে রাখা হয়। তাদেরকে টর্চার সেলে নানা রকম নির্যাতন করা হয় এবং সেই নির্যাতনের যে ভিডিও ফুটেজ সেটি বাংলাদেশে থাকা যারা পরিবারবর্গ রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, বন্ধুবান্ধব রয়েছেন তাদেরকে পাঠানো হয় এবং বলা হয় যে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য তাদেরকে গুনতে হবে 10 থেকে 12 লাখ টাকা। অর্থাৎ তারা যে দালালের এই যে খপ্পরে পড়ে যে 5 থেকে 7 লাখ টাকা খরচ করে অবৈধ পথে তারা সেই বেনগাজি বা ট্রিপলি লিবিয়ায় ভ্রমণ করলেন বা সেখানে গেলেন, সেখান থেকে তারা আরেক দফা 10 থেকে 12 লাখ টাকা এবার মুক্তিপণ দেওয়া হয়। তারা যাওয়ার সময় হয়তো তাদের ভিটে মাটি বা জায়গা জমি বিক্রি করে কিন্তু গিয়েছিল, সে সম্বল বিক্রি করার পর এবার আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করা শুরু করে সেই ভুক্তভোগী পরিবারের যারা স্বজন রয়েছে দেশে, এবং শেষ পর্যন্ত সেই টাকা তাদেরকে অবৈধ আবারও হুন্ডির মাধ্যমে পাঠানো হয় সেই ত্রিপলিতে বা বেনগাজিতে, এবং দ্বিতীয়বারের মতো তারা মুক্তি পায়। সেখান থেকে তাদেরকে আবারও সেই ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার জন্য তাদেরকে বিভিন্ন রকমের যে নৌকা রয়েছে, কাঠের নৌকা বা ফাইবারের নৌকা বা বেলুনের নৌকা, সেখানে তুলে দেওয়া হয়। তবে সেই নৌকায় তুলে দেওয়ার আগে অন্তত 2 থেকে 3 মাস তাদেরকে আটকে রাখা হয় এবং দিনে 3 বেলা খাবারের মধ্যে মাত্র 1 বেলা তাদেরকে খাবার দেওয়া হয়, যেহেতু তাদের ওজন কমানোর একটি বিষয় রয়েছে। অর্থাৎ যে নৌকাতে 10 জনের জায়গা হবে, ওজন কমানোর ফলে হয়তো সেই নৌকাতে 10 জনের জায়গায় 20 জন বা 25 জনের স্থান সংকুলান হবে, সে কারণে তাদেরকে না খাইয়ে রাখা হয়। এরকম নানা রকম নির্যাতনের পরপরও কিন্তু অনেক সময় সেই ফাইবারের বা বেলুনের বা কাঠের নৌকা কিন্তু ডুবে যায় ভূমধ্যসাগরে এবং অনেকেই কিন্তু সেই সাগরেই মৃত্যুবরণ করেন, অর্থাৎ তাদের আর কোনো উপায় থাকে না। এই 26 বাংলাদেশি নিহতের ঘটনার পর বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লিবিয়ান সরকারের সাথে বৈঠক করেছেন এবং ইন্টারপোলের মাধ্যমে এই যে চক্রটি রয়েছে, অর্থাৎ এই যে গেমের নামে যারা এই ভয়ঙ্কর ফাঁদ পেতেছে দেশি এবং বিদেশি চক্র, তাদেরকে শনাক্ত করার কাজ শুরু করে। এবং সেই অংশ হিসেবে আমরা দেখেছিলাম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে দেশের অন্তত 10টি জেলায় অভিযান পরিচালনা করে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল এবং তাদের কাছ থেকে কিন্তু ভয়ঙ্কর তথ্য পাওয়া গিয়েছিল। বলা হয়েছিল যে লিবিয়ার বেনগাজি এবং ত্রিপলি শহরে বাংলাদেশিদের অসংখ্য টর্চার সেল রয়েছে যেগুলো গেম নামে পরিচিত। অর্থাৎ এই টর্চার সেলগুলোর যারা মালিক রয়েছেন তারা কিন্তু বাংলাদেশি। লিবিয়াতে বা বেনগাজিতে যারা বিভিন্ন বাহিনী রয়েছে, মিলিশিয়া বাহিনীর কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে যৌথভাবে আঁতাত করে তাদেরকে টাকা পয়সার বিনিময়ে এই যে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া ইউরোপে গমন প্রত্যাশী যে যাত্রীরা রয়েছেন তাদেরকে তারা মূলত কিনে নিচ্ছেন এবং বছরের পর বছর কিন্তু তারা এই অবৈধ বাণিজ্য টিকিয়ে রাখেছেন এবং তাদেরকে গ্রেফতার করা, অর্থাৎ সেই লিবিয়া থেকে বা বেনগাজি থেকে বা ত্রিপলি থেকে যারা এই অবৈধ সিন্ডিকেট পরিচালনা করছেন তাদেরকে কিন্তু গ্রেফতার করা খুবই কষ্টসাধ্য, কারণ তাদের অনেকেরই পাসপোর্ট নেই এবং সেখানকার যে মিলিশিয়া বাহিনী রয়েছে তাদের সঙ্গে যেহেতু তাদের হাত রয়েছে, ফলে তাদেরকে কিন্তু গ্রেফতার করা খুবই কষ্টসাধ্য। কিন্তু বাংলাদেশি তাদের যে চক্রটি রয়েছে, অর্থাৎ বাংলাদেশ প্রান্তে যারা এই সিন্ডিকেটের মেম্বার রয়েছেন তাদেরকে কিন্তু খুব সহজেই গ্রেফতার করা সম্ভব হয়েছিল। আবারও সাম্প্রতিক সময়ে কিন্তু সেই একই চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা আজকে যে প্রতিবেদনটি দেখেছি সেই প্রতিবেদনে দেখানো হয়েছে যে কুমিল্লার বাসিন্দা শরীফ হোসেন মূলত কয়েকটি এরকম টর্চার সেল বা টর্চার হাউস রয়েছে তার সেই লিবিয়াতে, যেটি তিনি পরিচালনা করেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিশেষ করে মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর বৃহত্তর অর্থাৎ যে অঞ্চলটি রয়েছে বা কুমিল্লা, সিলেট, নরসিংদী, এই অঞ্চল থেকেই মূলত তার যারা বাংলাদেশি সিন্ডিকেটের সদস্য রয়েছেন তাদের মাধ্যমে তিনি এই যারা সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে যাচ্ছেন ইউরোপে পাড়ি জমানোর জন্য এবং সেখানে নিয়ে মূলত তার যে টর্চার সেল বা নির্যাতন ক্যাম্প রয়েছে বা গেম হাউস রয়েছে সেখানে কিন্তু তিনি আটকে রাখছেন এবং তার যে সহযোগীদের নাম ঠিকানাও প্রকাশ পেয়েছে। এখন পর্যন্ত 6 জনকে সিটিটিসি গ্রেফতার করেছে, তার মধ্যে তার এক স্ত্রী রয়েছিল সুমি আক্তার, তিনিও সেই ইউরোপের দেশ অর্থাৎ লিবিয়াতে পাড়ি জমিয়েছেন এবং এই মুহূর্তে বাংলাদেশে রিক্তা নামে আরেকজন দায়িত্ব পালন করেছেন এবং বলা হচ্ছে যে এই শরীফকে যে কোনো সময় ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করতে পারলে পুরো যে বাংলাদেশি সিন্ডিকেটটি রয়েছে যারা অবৈধ পথে এরকম যারা সহজ সরল বেকার তরুণদেরকে স্বপ্নের দেশে ইউরোপে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিয়ে মূলত তাদেরকে আটকে বিভিন্ন রকমের নির্যাতন করছেন, পুরো সিন্ডিকেটটি হয়তো আইনের আওতায় আনা সম্ভব হবে।